ওই ফুল আর ধূপের গন্ধ, সিতারের ওই ক্রিং ক্রিং সবই যেন ঘুমকে ডেকে আনে। লোকটাও বারবার কেন বলছে ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। ওই লোলুপ চোখ দুটো যেন আমারই চোখের ভিতর দিয়ে আমার মনের গহনে অনধিকার প্রবেশ করতে চায়। না না, প্রবেশ করতে চায় কি, ওই দীপ্ত দৃষ্টির খানিকটা অংশ যেন এর মধ্যেই আমার বুকের ভিতর সার্চলাইটের মতো ঢুকে পড়ে আমার মনের ঘুমটি ঘরে উঁকি মারার চেষ্টা করছে, যে যেন যাকে লুকিয়ে রেখেছি পাহাড়ে এড়িয়ে তাকে খুঁজে বার করবে বলে। না না, ওই সর্বনেশে সর্বগ্রাসী দৃষ্টির দিকে আর তাকানো উচিত নয়, উচিত নয়। নকুল নিজের দৃষ্টি নিমিলিত করে ফেলল। ক্রিং ক্রিং, এ যেন ঘুম পাড়া নিয়ে ঘুমন্ত রাত্রির স্বপ্ন সঙ্গীত। জয়ন্ত দূর থেকেই যেন নকুলের কানে কানে বলল, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক কাহিনী জয় তু জয়ন্ত। হেমেন্দ্র কুমার রায়, তার প্রকৃত নাম প্রসাদ দাস রায়। তিনি একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তার জন্ম হয় 1888 খ্রিস্টাব্দের 18 এপ্রিল কলকাতায়। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য সমাদৃত হয়েছেন। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িতও হয়েছে। ছোটদের জন্য তিনি প্রায় 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তার সৃষ্টি করা দুঃসাহসী জুটি বিমল কুমার ও গোয়েন্দা চরিত্র জয়ন্ত ও মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস জগের ধন 2 বার চলচ্চিত্রায়িত হয়। তার লেখা নিশীথিনী বিভীষিকা অবলম্বনে 1951 সালে বাংলা চলচ্চিত্র জিঘাংসা এবং পরবর্তীতে 1962 সালে হিন্দি ছবি 20 সাল বাদ নির্মিত হয়। তার মৃত্যু হয় 18 এপ্রিল 1963 সালে। আজকের গল্প পাঠে তমাল, শ্রমিক, কুন্তল, শুভঙ্কর, সুমনা এবং আমি মনতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক কাহিনী জয় তু জয়ন্ত। গোয়েন্দা পুলিশের পদস্থ কর্মচারী সুন্দরবাবু অত্যন্ত অপ্রসন্ন। জয়ন্তের এতটা অধঃপতন তিনি সহ্য করতে আদৌ প্রস্তুত নন। জয়ন্তকে যে তিনি তার সহোদরের মতোই ভালোবাসেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরাধবিদ্যা বিশারদ বলে বাজারে তার খ্যাতিরও সীমা নেই। অথচ সে নাকি তার এই দুর্লভ খ্যাতির মূলে কুঠারাঘাত করতে উদ্যত হয়েছে। অন্তত সুন্দরবাবুর তাই মত। জয়ন্তের অপরাধ, সে অপরাধবিদ্যা ছেড়ে সম্মোহন বিদ্যার মোহে পড়েছে। সব কাজ ভুলে সে হিপনোটিজম বা সম্মোহন বিদ্যাকে আয়ত্তে আনতে নিযুক্ত হয়েছে এবং সর্বদাই তার মুখে শোনা যাচ্ছে সেই একই আলোচনা। এমনকি চিত্তাকর্ষক হত্যা বা ডাকাতি বা চুরির মামলার কথা তুললেও সে একটুও আকৃষ্ট হতে চায় না। ফলে সুন্দরবাবু দস্তুর মতন অসুবিধায় পড়েছেন। হাতে কোনো জটিল মামলা পেলে জয়ন্তের সঙ্গে পরামর্শ না করলে তার পেটের ভাত হজম হতো না। কিন্তু আজকাল এই সম্পর্কে কোনো প্রশ্ন করলেই সে নিরুত্তর হয়ে থাকে এবং বেশি পীড়াপিড়ি করলে সে বিরক্ত মুখে উঠে যায়। তার বন্ধু মানিককে ডেকে সুন্দরবাবু আহত স্বরে বললেন, দেখলে ভাইয়া, জয়ন্তের আচরণটা দেখলে? মুখের ওপর অপমান। মানিক বলল, আরে মশাই, আপনি কি জয়ন্তকে চেনেন না? সে যখন জানিয়ে মাতে একেবারে তার মধ্যে তলিয়ে গিয়ে তল খুঁজতে চায়। সে এখন হিপনোটিজম সম্বন্ধে রাশি রাশি বই আনিয়ে পড়ছে।
এই বিষয়ে যারা পণ্ডিত তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, নিজেও যখন তখন হাতে নাতে পরীক্ষা চালাচ্ছে। সুতরাং এই সঙ্গে অন্য জাতা কথা নিয়ে অন্যমনস্ক হতে চাইবে কেন? সুন্দরবাবু তপ্ত কণ্ঠে বললেন, নিজের কাজে লাগাতে চায়? হ্যাঁ, জয়ন্তের কাজ তো অপরাধ নিয়েই, বাজারে শখের গোয়েন্দা বলেই তার যা কিছু খাতির। সম্মোহন বিদ্যা তার কোন কাজে লাগবে শুনি? ও তা আমি জানি না, জয়ন্ত জানে, তাকেই জিজ্ঞাসা করুন না। তাকে জিজ্ঞাসা করব? জবাব না পেয়ে আবার অপদস্থ হব? দেখ, আমার বয়েই গেছে, আমি চললুম। বলেই টেবিলের উপর থেকে টুপিটা তুলে নিয়ে রাগে গজগজ করতে করতে সুন্দরবাবু প্রস্থান করলেন। আরেকদিন সন্ধ্যাবেলায় তিনি জয়ন্তর বাড়িতে এসে দেখলেন ঘরের ভেতরে কে একটা লোক ইজি চেয়ারের উপর অর্ধশায়িত অবস্থায় শুয়ে রয়েছে এবং তার সামনে টেবিলের উপর ঝুঁকে পড়ে জয়ন্ত নিচু স্বরে বলছে, ঘরের আলো কমিয়ে দিয়েছি, এবার আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। ঘরের এক কোণ থেকে সুন্দরবাবুকে দেখতে পেয়েই মানিক সন্তর্পণে বাইরে এসে তাকে খানিকটা তফাতে নিয়ে গিয়ে বলল, এখন আর জয়ন্তের সঙ্গে কথা কইবার চেষ্টা করবেন না। কেন? যোগনিদ্রায় গোলযোগ হতে পারে। ওরে বাবা, যোগনিদ্রা আবার কি চিজ? আরে মশাই, হিপনোটিজমের আরেক বাংলা নাম হচ্ছে যোগনিদ্রা। যোগনিদ্রায় কৃত্রিম উপায়ে ঘুম পাড়াবার চেষ্টা হয়। ঘরের ভিতরে লোকটিকে যোগনিদ্রায় অভিভূত করা হচ্ছে। এরপরে লোকটি হবে জয়ন্তের হাতে কলের পুতুলের মতো। জানি হে জানি, ওরকম ম্যাজিক ঢের দেখেছি। বলি, এই ছেলে খেলা আরও কতদিন চলবে? তা আমি জানি না, জয়ন্ত জানে। সেই একঘেয়ে বলি, আমি জানি না, জয়ন্ত জানে। সুন্দরবাবু এতটাই রেগে গেলেন তার মুখ থেকে আর কোনো কথাই বেরোল না। স্বল্প আলোয় আলোকিত ঘরের দিকে একটি বিষাক্ত দৃষ্টিবাণ ছুড়ে তিনি প্রস্থান করলেন। সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা নিয়ে জয়ন্তর পরীক্ষা নিরীক্ষা একটানাই চলছে। সেদিনও সকালে চা পান করবার সময় সে হিপনোটিজম সংক্রান্ত কি একখানা ইংরাজি বইয়ের উপর চোখ বোলাচ্ছিল। এমন সময় ঘরের মধ্যে সুন্দরবাবুর আবির্ভাব। তিনি অভিমান করে জয়ন্তের সঙ্গে কথা বলা ছেড়েছেন বটে, কিন্তু ওখানকার জিভে জলানা প্রভাতী চায়ের আসরটি ছাড়তে পারেননি। প্রতিদিন যথাসময়ে এসে পড়েন, প্রচুর খাদ্য গলাধঃকরণ করেন এবং মানিকের সঙ্গে বাক্য বিনিময় করেন এবং ডান হাতের কাজ ফুরিয়ে গেলেই উঠে দাঁড়িয়ে বলেন, হ্যাঁ, তাহলে আসি ভাই মানিক, আর বসবার সময় নেই। ডিউটি ইজ ডিউটি। আজ যেন সুন্দরবাবুকে কেমন চিন্তান্বিত বলে মনে হলো। তিনি মাত্র 2 পেয়ালা চা, 4খানা টোস্ট আর 4টে এগ পোচ গলাধঃকরণ করেই উঠে পড়বার উপক্রম করলেন। মানিক বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, সে কি দাদা, এর মধ্যেই ব্যাপার কি? বললাম না, ডিউটি ইজ ডিউটি। এমন কি ডিউটি? আর বলো না, একটা মহাধড়িবাজ আসামির পাল্লায় পড়ে একবারে জব্দ হয়ে আছি ভাইয়া। মামলাটা কিসের? জয়ন্তর দিকে চকিতে একটা চোরা কটাক্ষ নিক্ষেপ করে সুন্দরবাবু বললেন, বাপরে, এই যোগনিদ্রার আশ্রমে ফৌজদারি মামলার কথা তুললিকে রক্ষে আছে, একেবারে মাথা কাটা যেতে পারে যে। সুন্দরবাবুকে অভাবিতভাবে চমকিত করে জয়ন্ত বই থেকে মুখ তুলে আচম্বিতে প্রশ্ন করল, সুন্দরবাবু, আপনি কি মনে করেন ফৌজদারি মামলার সঙ্গে সম্মোহনের কোনোই সম্পর্ক থাকতে পারে না? কেবল আমি কেন, তুমিও কি তাই মনে করো না? না না, 100 বার না। তবে সম্মোহনের খাতিরে আমাদের তুমি বয়কট করছো কেন? আমি পরীক্ষা করে দেখছি হিপনোটিজম বা সম্মোহন বিদ্যার সাহায্যে ক্রিমিনোলজি বা অপরাধবিদ্যা আরও খানিকটা অগ্রসর হতে পারে কিনা। তা সম্ভবপর হলেও পুলিশের কাজে লাগবে না। কেন? আদালতের আইন সম্মোহন বিদ্যাকে মানবে না। তা আমি বিলক্ষণই জানি সুন্দরবাবু, তবুও সম্মোহন বিদ্যাকে যে গোয়েন্দার কাজে খাটানো যায়, আমার হাতের এই বইখানা পড়লে আপনি সে সম্পর্কে জানতে পারবেন। সুন্দরবাবু কৌতূহলী কণ্ঠে বললেন,
বটে বটে, তাই নাকি? আগে হ্যাঁ, অস্ট্রিয়া ও হাঙ্গেরির অপরাধ বিশেষজ্ঞদের কৃপায় আমরা এ সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পেরেছি। ভিয়েনা শহরের ডক্টর ম্যাক্সমিলিয়ান ল্যাংসনার সম্মোহন বিদ্যা দিয়ে দেশ বিদেশের পুলিশকে নানা কাজে সাহায্য করেছেন। তারপর লিওনার্ড হ্যারেলসন নামে আমেরিকার এক বিখ্যাত গোয়েন্দা সম্মোহন বিদ্যাকে নিজের কাজে লাগিয়ে বিশেষভাবে উপকৃত হয়েছেন। এই বইতে তাদের কীর্তির কাহিনী লেখা আছে, পড়ে দেখবেন নাকি? সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, ও আমার পোড়া কপাল। মামলার পর মামলার হামলা সামলাতে সামলাতে এই জীবন জর্জর হয়ে উঠল। কেতাব পড়বার ফুরসত কোথায় ভাই? ওসব তোমাদেরই শোভা পায়। কিন্তু কি বললে, ওই হিপনেটিজম পুলিশের কাজেও লাগে? কিন্তু আমার হাতের এই মামলাতে তোমার এই যোগনিদ্রা বোধ হয় কিছু সুবিধে করে উঠতে পারবে না। তাহলে সংক্ষেপে আপনার মামলাটা বর্ণনা করুন, তাহলেই বুঝতে পারবো। এতদিন পরে জয়ন্ত তার উদাসীনতার খোলস ত্যাগ করল বলে সুন্দরবাবুর মুখে খুশির হাসি ফুটে উঠল। মামলার বিবরণ দেওয়ার আগে তিনি খোশ মেজাজে একটা চুরুটে অগ্নিসংযোগ করলেন। জয়ন্ত, খুব সংক্ষেপেই তোমাকে মামলার বিবরণ বলবো। যামিনীকান্ত চক্রবর্তীর দেশ হচ্ছে পূর্ববঙ্গে, কিন্তু কলকাতা শহরে এসে কাপড়ের ব্যবসা ফেদে তিনি রোজগার করেন বেশ 2 পয়সা। এখানে বাসা বেঁধেছেন শ্যামবাজার অঞ্চলে। তার মেয়ের নাম হাসিনী, বয়স 17, পিতার একমাত্র সন্তান। রং গড়ন মুখশ্রী সব দিক দিয়ে একেবারে দেখার মতো সুন্দরী, তাকালে লোকে আর চোখ ফেরাতে পারে না। হাসিনী কুমারী, অর্ধশিক্ষিত পিতার একমাত্র দুলালী কন্যা হাসিনী লেখাপড়ার নামমাত্র জানলেও কেবলমাত্র চোখে দেখে এমন হাল ফ্যাশনের সাজগোজ করতে শিখেছিল যে অনায়াসেই তাকে আপ টু ডেট ও শহরে মেয়ে বলে চালিয়ে দেওয়া চলত। সে উচ্চাঙ্গ সাহিত্যের আনন্দ আবিষ্কার করত সচিত্র চলচ্চিত্র পত্রিকাগুলির মধ্যে এবং প্রায় নিত্যই সন্ধ্যার পর সাগ্রহে যাত্রা করত শহরের কোনো না কোনো থিয়েটার বা চলচ্চিত্রালয়ের দিকে। সিনেমা অভিনেত্রীদের জীবনের মধ্যেই সে লাভ করত তার যা কিছু অ্যাডভেঞ্চার ও রোমান্সের সন্ধান, এবং অদূর ভবিষ্যতে সে একদিন না একদিন সিনেমার পর্দায় নিজেকে দেখবে, এই ছিল তার উচ্চাকাঙ্ক্ষা। জয়ন্ত বাধা দিয়ে বলল, আরে দাঁড়ান সুন্দরবাবু, এত বর্ণনা না করে আসল কথাটা বলুন না। তা একটু তো বর্ণনা দিতে হবে ভাইয়া, এটা যে হাসিনী হরণ কাহিনী। আচ্ছা, তা হরণের কারণটা কি? খুব স্পষ্ট, অর্থলোভ। তা কে হরণ করলো? নকুল বিশ্বাস, অতি চতুর পুরাতন পাপী। একবার জাল নোট আর একবার ভুয়ো চেক চালাতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু আইনের ফাঁকিতে জেল না খেটে বেঁচে গিয়েছে 2বারই। নচ্ছারটার উপর অনেক দিন থেকেই আমার বড় আক্রোশ, কিন্তু এবারেও সে হয়তো আমাদের কলা দেখাবে, কারণ তাকে গ্রেপ্তার করে বোধহয় জেল খাটাতে পারবো না। আবার সে আমাদের ভোগা দেবে। কেন? নকুল যে হাসিনীকে নিয়ে পালিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেবল হাসিনী নয়, সেই সঙ্গে অদৃশ্য হয়েছে হাসিনীর গায়ে 10,000 টাকার জড়োয়া গয়না আর তার বাপের নগদ 5,000 টাকা। পালাবার সময় 2জন সাক্ষী সচক্ষে তাকে দেখেছে, আরও সাক্ষী আছে, কিন্তু নকুল বলে তারা হচ্ছে পুলিশের সাজানো সাক্ষী। ঘটনার দিন সে নাকি ছিল শ্রীরামপুরে তার মামার বাড়িতে, সেখানেও তদন্ত করতে যাওয়া হয়, কিন্তু যেমনি ভাগ্নে তেমনি মামা, ঘুটে রেপিট আর ওপিট, সেও নকুলের কথায় সায় দেয়। আর হাসিনী? তার বার্তা নেই। নকুল তাকে কোথায় গুম করে ফেলেছে কেউ তা বলতে পারে না। এখন আমার অবস্থাটা বুঝছো তো জয়ন্ত? নকুলকে যে আমি কেবল ছেড়ে দিতে বাধ্য হব তাই নয়, আমার দুর্নাম হবে যে মিথ্যা সাক্ষী সাজিয়ে আমি একজন নিরপরাধীকে জেলে পাঠাতে চেয়েছি। এ মামলায় তোমার সম্মোহন বিদ্যা আমার কোন কাজে লাগবে বলো? একে তো বিদ্যাটা আইনের চোখে অচল, তার উপরে নকুলের মতো ধরিবাজ ব্যক্তিকে কেউ সম্মোহিত করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আমি অভিজ্ঞ ব্যক্তির মুখেই শুনেছি, দুর্বল যার ইচ্ছাশক্তি সেই সম্মোহিত হয় প্রবল ইচ্ছাশক্তির প্রভাবে।
কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি নকুলের ইচ্ছা শক্তি আর কারোর থেকে দুর্বল নয়। ওসব সেকেলে ধারণা ছেড়ে দিন সুন্দরবাবু। বহু পরীক্ষার পর প্রমাণিত হয়েছে, বুদ্ধি যার যত প্রখর আর ইচ্ছা শক্তি যার যত প্রবল, সে তত তাড়াতাড়ি হিপনোটিজমের প্রভাবে নিজের সত্তা হারিয়ে ফেলে। কিন্তু যাক সে কথা, এখন আমার প্রশ্ন হচ্ছে, নকুলকে খুব ভালো করে খাইয়ে দাইয়ে পূর্ণ দরে একবার আমার সামনে কি নিয়ে আসতে পারবেন? এ আবার তোমার কি খেয়াল? আরে খেয়াল নয়, বলুন না, পারবেন কি? কেন পারবো না, আলবাত পারবো। বেশ, তাহলে ওই কথাই রইল। আমি আমার পাঠাগারে একলা থাকবো, নকুলকেও একলাই ভিতরে পাঠাবেন, কিন্তু তার হাতে যেন হাত করা না থাকে। বারে, যদি চম্পট দেয়? সে নিশ্চয়ই এতটা বোকা নয় যে পালিয়ে গিয়ে নিজেই নিজেকে অপরাধী প্রমাণ করবে। তাছাড়া বাইরের দরজার পাশেই মানিকের সঙ্গে আপনিও তো থাকবেন, নকুল পালাবে কেমন করে? কিন্তু কোন যুক্তিতে তাকে এখানে নিয়ে আসবো? তাকে বলবেন সরকার তার পক্ষ সমর্থনের জন্য আমাকে উকিল নিযুক্ত করেছেন। জানেন তো, ছাত্র জীবনে আমি ওকালতিটাও পাশ করে রেখেছিলাম। সুন্দরবাবু প্রায় হতভম্বের মতন বললেন, তোমার উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া। আপাতত কিছুই বোঝার দরকার নেই, কিন্তু মনে রাখবেন, মাছ, মাংস, ডিম আর ভালো ভালো মিষ্টান্নে নকুলচন্দ্রের উদর গহ্বর যেন একেবারে কানায় কানায় ভরপুর থাকে। সে যদি চায় 2-3 পেক পর্যন্ত হুইস্কি কি ব্র্যান্ডিও দিতে পারেন। ঠিক রাত 10টার সময় আমার পাঠাগারে পান ভোজনে পরিতৃপ্ত নকুলচন্দ্রকে আমি দর্শন করতে চাই। কাঁটায় কাঁটায় রাত 10টার সময় জয়ন্তের পাঠাগারের মধ্যে প্রবেশ করল নকুলচন্দ্র। 1 নম্বরের উড়ুক্কু বখাটে মার্কা চেহারা, যদিও তার মুখশ্রী ও দেহের রং গড়ন মন্দ নয়। চোখের তলায় গাঢ় কালিমা জমাট হয়ে যেন তার উচ্ছৃঙ্খল জীবনের পরিচয় দিচ্ছে। দৃষ্টি কঠিন, কুটিল ও চাতুর্যপূর্ণ। বয়স 35-এর বেশি নয়। সন্দিগ্ধ নজরে সে ঘরের চারদিকটা একবার ভালো করে দেখে দিল। দূরে টেবিলের উপরে একটা আবরণ ঢাকা অল্প শক্তি বিজলিবাতির ম্লান আলোতে অস্পষ্ট দেখা গেল সারা দেয়ালে রয়েছে সারি সারি বই ভরা আলমারি। ধূপের স্নিগ্ধ সুগন্ধও পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বাতাসকে ভারাক্রান্ত করে তুলছে ফুলদানিতে রক্ষিত গুচ্ছ গুচ্ছ সুরভিগন্ধা, রজনীগন্ধা। সেই শান্ত পরিবেশকে সঙ্গীতপূর্ণ করে তুলে এক কোণে চেয়ারে বসে একটি লোক নিজের মনে অঙ্গুলি চালনা করছে সেতারের দ্বারে, এবং ছন্দে ছন্দে ধ্বনিত হয়ে উঠছে কোনো ঝিমিয়ে পড়া নিদ্রালু রাগিনীর ঋণীদিনী। চারিদিকে বিলিয়ে দিচ্ছে যেন এক রহস্য অলস নিদুটি মন্ত্র। সেতারের ঘুম পাড়ানি সুর থামিয়ে দিয়ে জয়ন্ত বলল, আসুন আসুন নকুলবাবু। উদ্ধত স্বরে নকুল বলল, আমাকে এখানে আনা হয়েছে কেন? জয়ন্ত স্থির নেত্রে তার দিকে তাকিয়ে বলল, কেন, আপনি কি শোনেননি সরকার আপনাকে সাহায্য করতে চায়? সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমার নিজের উকিল আছে। তাই নাকি? তা তো আমি জানতাম না। বেশ বেশ, কিন্তু এসেই যখন পড়েছেন একটু বিশ্রাম করে যান। জয়ন্ত সামনের ইজি চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করলে। নকুল তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই যেন বসে পড়ল। সে অনুভব করল জয়ন্তর দৃষ্টি তখনও তার উপরেই স্থির হয়ে আছে। সেই দৃষ্টি যেন মর্মভেদী, অত্যন্ত অস্বস্তিকর। কিছুক্ষণের স্তব্ধতা। সেতারের রাগিনী বোবা হয়েছে বটে, কিন্তু জয়ন্তের আঙুল তারে তারে তুলতে লাগল ক্রিং ক্রিং ধ্বনি। সেই ধ্বনি আর থামল না, বাক্যালাপের ভেতরেও সমানে জেগে রইল। জয়ন্ত খুব মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আপনার মুখ এরকম শ্রান্ত কেন? নকুল নীরব হাসি হেসে বলল, মুরগিকে জবাই করার আগে ভালো করে খাইয়ে দাইয়ে মোটা করে তোলা হয়। হয়তো সেই উদ্দেশ্যেই পুলিশ আজ আমার জন্য রাজভোগের ব্যবস্থা করেছিল। এমন দমসম করে খাওয়া হয়েছে যে এখন কেবল ঘুমোতে পারলেই বাঁচি। কিন্তু পুলিশ আমাকে ঘুমোতে দিলে না, একরকম জোর করেই এখানে টেনে আনলে। এ বোধহয় যন্ত্রণা দেবার নতুন পদ্ধতি। ক্রিং ক্রিং সেতারের ধ্বনি জেগে রইল। সেই ক্রিং ক্রিং ধ্বনি নিদ্রালু রাগিনীরই কোনো না কোনো পর্দা ধরে বেজেই উঠছে। জয়ন্ত বলল, না না, যন্ত্রণা পাবেন কেন?
আপনি অনায়াসেই ঘুমিয়ে পড়তে পারেন। মাথার উপরে পুলিশের ডান্ডা নিয়ে, আর এই অস্থানে, এই আনকো জায়গায়? ওসব কথা ভুলে যান। ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন। কেউ আপনাকে বিরক্ত করবে না। ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। অবাক হয়ে নকুল ভাবতে লাগলো সবই যেন অস্বাভাবিক। লোকটার মতলব কি? ও অমন করে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে কেন? এই ঘরটার সবখানেই কেমন যেন থমথম করছে, ঘুম ঘুম ভাব। ওই আলো আঁধারি, ওই ফুল আর ধূপের গন্ধ, সিতারের ওই ক্রিং ক্রিং, সবই যেন ঘুমকে ডেকে আনে। লোকটাও বারবার কেন বলছে ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। ওই লোলুপ চোখ দুটো যেন আমারই চোখের ভিতর দিয়ে আমার মনের গহনে অনধিকার প্রবেশ করতে চায়। না না, প্রবেশ করতে চায় কি? ওই দীপ্ত ঋষির খানিকটা অংশ যেন এর মধ্যেই আমার বুকের ভিতর শ্বাসলাইটের মতো ঢুকে পড়ে আমার মনের ঘুমটি ঘরে উঁকি মারার চেষ্টা করছে। যেন যাকে লুকিয়ে রেখেছি পাহাড়ে এড়িয়ে তাকে খুঁজে বার করবে বলে। না না, ওই সর্বনেশে সর্বগ্রাসী দৃষ্টির দিকে আর তাকানো উচিত নয়, উচিত নয়। নকুল নিজের দৃষ্টি নিমিলিত করে ফেলল। ক্রিং ক্রিং, এ যেন ঘুম পাড়া নিয়ে ঘুমন্ত রাত্রির স্বপ্ন সঙ্গীত। জয়ন্ত দূর থেকেই যেন নকুলের কানে কানে বলল, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন নকুলবাবু, ঘুমিয়ে পড়ুন। নকুলের মাথাটা হঠাৎ একদিকে কাত হয়ে এলিয়ে পড়ল। দুই বাহুও শিথিল হয়ে পড়ল দেহের দুই পাশে। এই তো যোগনিদ্রা। জয়ন্ত এক দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে উঠে বসে আস্তে আস্তে হাততালি দিল। এবং সুন্দরবাবু মানিকের সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করল। নকুলের মুদ্রিত দুই চোখ আবার খুলে গেল। সুন্দরবাবু হতাশভাবে বললেন, ও জয়ন্ত, নকুলকে তাহলে ঘুম পাড়াতে পারলে না? জয়ন্ত বলল, এ হচ্ছে জাগ্রত সুষুপ্তি। একেই বলে যোগনিদ্রা। ও চোখ খুলে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। বাইরের জগৎ থেকে ও এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। মানিক বললে, অতঃপর? অতঃপর নকুলকে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। নকুল, নকুল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নকুল, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? প্রায় শোনা যায় কি যায় না এমন স্বরে নকুল বলল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? হ্যাঁ। তুমি হাসিনীকে চেনো? চিনি। সে এখন কোথায়? শহরতলির পঞ্চানন দাস লেনে। বাড়ির নাম্বার? 23। সেখানে তাকে কে নিয়ে গিয়েছিল? আমি ঠিক বুঝতে পারছি না, সব কথা খুলে বলো। তখন নকুল তেমনই প্রায় অস্ফুট স্বরে যেসব কথা প্রকাশ করল, সংক্ষেপে তা হচ্ছে এই। প্রথমে সিনেমাগৃহে নকুলের সঙ্গে হাসিনীর পরিচয় হয়। তারপর বিভিন্ন ছবি ঘরে তাদের পরিচয় ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে। হাসিনীর মুখেই প্রকাশ পায় তার জীবনের প্রধান উচ্চাকাঙ্ক্ষা। সে ছবির পর্দায় আত্মপ্রকাশ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। নকুল তার সেই দুর্বলতা সুযোগ গ্রহণ করতে একটুও ইতস্তত করেনি। হাসিনীকে সে জানায় এক প্রখ্যাত স্টুডিওর মালিক ও বহু বিখ্যাত চিত্র পরিচালক তার বিশেষ বন্ধু। সে অনুরোধ করলে তাঁরা তাকে হিরোইনের ভূমিকা দিতে আপত্তি করবেন না। হাসিনী তাই শুনেই আগ্রহে উন্মুখ হয়ে ওঠে। নকুল বলে তার বাবা নিশ্চয়ই এ ব্যাপারে মত দেবেন না। হাসিনী বলে চিত্রনটি হবার জন্য তার বাবার অমতেই সে বাড়ি থেকে পালিয়ে যেতে চায়। তারপর একবার ছবির পর্দায় দেখা দিলেই তার বাবা তাকে ক্ষমা করতে বাধ্য হবেন, কারণ তার বাবা তাকে অত্যন্ত ভালোবাসেন, আর সে ছাড়া তার বাবার আর কোনো সন্তান নেই। নকুল বলে ছবিওয়ালারা তাকে গ্রহণ করতে রাজি হলেও তাকে নিয়ে ছবি তুলতে সময় লাগবে কয়েক মাস। বাবাকে লুকিয়ে পালালে সেই কয়েক মাসের খরচ চালাবার জন্য যে অর্থের প্রয়োজন, নকুলের তা দেবার ক্ষমতা নেই। হাসিনী বলে
নিজের খরচ সে নিজেই চালাবার ব্যবস্থা না করে বাড়ি ছেড়ে পালাবে না। তারপর এক নির্দিষ্ট দিনে সে বাড়ি থেকে পালিয়ে নকুলের সঙ্গে প্রথমে তাঁরই বন্ধু শ্রীনাথ সেনের বউবাজারের হোটেলে গিয়ে ওঠেন। দিন কয়েক এইভাবেই কেটে যায়। তারপর ছবির স্টুডিও যাওয়ার জন্য হাসিনী বিশেষ অধীর হয়ে উঠলে নকুল নিজের মনের আসল কথাটা তাকে প্রকাশ করে। সে তাকে আগে বিয়ে করবে, তারপর স্টুডিও নিয়ে যাবে। সেই কথা শুনেই হাসিনী গোলমাল শুরু করে দেয়। ইতিমধ্যে তাদেরকে নিয়ে পুলিশের জোর তদন্ত শুরু হয়েছে। নকুল তখন ভয় পেয়ে হাসিনীকে স্থানান্তরিত করে শ্রীনাথের শহরতলির বসত বাড়িতে। এখন সেইখানেই সে বন্দিনী হয়ে আছে। জয়ন্ত জিজ্ঞাসা করে, হাসিনীর 10,000 টাকার গয়না আর নগদ 5,000 টাকার খবর কি? নকুল বলে, আমি সেসব আমার কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলাম, কিন্তু হাসিনী কিছুতেই কিছু হাতছাড়া করতে রাজি হয়নি। তুমি কি ভেবেছিলে হাসিনী তোমাকে পছন্দ করে? হ্যাঁ, ভেবেছিলুম সে সাধারণ চরিত্রের মেয়ে, আমাকে বিবাহ করতে আপত্তি করবে না, আর আমিও সহজেই তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হব। তারপর বুঝলুম সে ভয়ানক মেয়ে। তার কাছে বিবাহের কথা তুলতেই সে আগুন মূর্তি হয়ে উঠল। আমাকে আর তার কাছেই ঘেঁষতে দিল না। নকুল মৌন হওয়ার পর জয়ন্ত মুখ ফিরিয়ে বলল, কি সুন্দরবাবু, সব শুনলেন তো? সুন্দরবাবু বললেন, আশ্চর্য। জয়ন্ত বলল, তাহলে বুঝলেন তো কিভাবে যোগনিদ্রার সঙ্গে অপরাধ বিদ্যার সম্পর্ক স্থাপন করা যায়। এখন ওই 23 নম্বর পঞ্চানন দাস লেনে গিয়ে হাসিনী দেবীকে উদ্ধার করলেই আপনি বাজিমাত করবেন, এবং আদালতেও এই যোগনিদ্রার কথা উল্লেখ করারও কোনো প্রয়োজন থাকবে না, কারণ হাসিনী দেবী নিজে মুখেই প্রকাশ করবেন নকুলের শয়তানির কাহিনী, এবং জেগে ওঠার পর এই যোগনিদ্রার কোনো কথাই নকুলেশ্বরের আর মনেও থাকবে না। মানিক বললে, এসব শুনে হাসিনী দেবীর ওপর আমার শ্রদ্ধা হচ্ছে। সুন্দরবাবুর বর্ণনায় আমরা হাসিনী দেবীর এক পেশে ছবি দেখেছি, তাঁর পূর্ণাঙ্গ নারীত্বের কোনো পরিচয় কিন্তু আমরা পাইনি। জয়ন্ত বলল, সিনেমার মোহ হাসিনী দেবীর আসল চরিত্রকে কিন্তু এতটুকু আচ্ছন্ন করতে পারেনি। বাস্তবের এক আঘাতে তার সমস্ত মোহ ছুটে গিয়েছে। সচরাচর এটা দেখা যায় না। সুন্দরবাবু বললেন, আমারও মান রক্ষা হলো, আর নকুলদেরও বাড়াবাতে ছাই পড়লো। হাসিনী দেবীকে বিবাহ করে সে আর ধনী শ্বশুরের সম্পত্তি ভোগ করতে পারল না। জয়ন্ত বলল, আমি তাহলে এখন নকুলের ঘুম ভাঙাই, আর সুন্দরবাবু আপনিও হাত করা নিয়ে রেডি থাকুন। জয়ন্তর কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। পুলিশ যথাসময়ে গিয়ে ঘেরাও করে ফেলল শ্রীনাথের শহরতলির বসতবাড়ি। শ্রীনাথ পলাতক। দূরে থেকেই সে পুলিশের গাড়ি আবিষ্কার করে ফেলেছিল, এবং সেপাইরা যে তার বাড়ির দিকেই আসছে এটুকু বুঝতে তার বিলম্ব হয়নি। হাসিনী বেশ সপ্রতিভ মুখেই বাইরে এসে দাঁড়ালো। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, এখন কি করবে? বাড়ি যাবে না সিনেমা অভিনেত্রী হবে? হাসিনীর দুই চোখ বিদ্যুতের মতন জ্বলে উঠেই নিভে গেল। শান্ত কণ্ঠে বলল, বাড়ি যাব। ভুল বুঝে এসব করেছি, উপায় নেই। বাবার কাছে যেতে ভয় পাবে না? বাবা বকবেন বটে, কিন্তু তিনি আমাকে ভালোবাসেন। তার পায়ে ধরে ক্ষমা চাইব, তিনি আমাকে পায়ে ঠেলতে পারবেন না।
সন্ধ্যার সময় জয়ন্তের কাছে গিয়ে দুই বাহু শূন্যে আন্দোলন করতে করতে সুন্দরবাবু বললেন, জয়ন্ত জয়ন্ত, ধন্য তোমার যোগনিদ্রা, ধন্য। মানিক বলল, তথাস্তু। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়তু জয়ন্ত। আজকের গল্প পাঠে ছিল তমাল, শ্রমিক, কুন্তল, শুভঙ্কর, সুমনা এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা ও সামগ্রিক পরিচালনায় তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down